ভারী বর্ষণে বিপর্যস্ত পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে আজও 7 জনের মৃত্যু। পানিবন্দী লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে যে মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো তুলে গিয়েছে। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে। আমাদের ফসলি জমিগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সংবিধানের ৫৫ সংশোধনী আংশিক বাতিলের রায় আপিল বিভাগেও বহাল। ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা। বিলের মুখ্য বিবেচনায় জুলাই চার্টার। জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। পাহাড় কাটা আর বন উজাড়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন প্রধানমন্ত্রী। কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। ঔপনিবেশিক সম্পর্ক আর ফুটবলের রোমাঞ্চ নিয়ে রাতে ফ্রান্স মরক্কো মুখোমুখি। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন নাকি অ্যাটলাস সিংহ, কারা যাবে সেমিতে, হবে সেই মহারণ। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বর্ষণে বিপর্যস্ত বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জনজীবন। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আজও প্রাণ গেছে 7 জনের। সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয় প্রশাসন জানায় ভোর 4টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকায় 3টি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে একই পরিবারের 3 জন সহ মৃত্যু হয় 5 জনের। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে টানা বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি উপচে প্লাবিত জেলার নিম্নাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পাহাড় ধস ও রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বান্দরবান সদরের সাথে রাঙ্গামাটি, চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই জায়গা পুরো পানি ভরে গেছে। গতকাল ছিল এখানে মোটামুটি হাঁটা যেত, কিন্তু আজকে নৌকা ছাড়া কোনোভাবে উপায় নাই। এখানে আজকে 2 দিন ধরে পানি। আমরা মানুষ সহযোগিতা কিছু তো পাইতে হবে। আমরা অল্প বাড়াই মাছ যা করতেছি। কক্সবাজারের চকরিয়ায় বড়ইতলী ইউনিয়নে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। গতরাত 1টা নাগাদ এ ঘটনা ঘটে। এদিকে টানা ও ভারী বৃষ্টিতে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী লক্ষাধিক মানুষ আছেন চরম ভোগান্তিতে। রাঙ্গামাটির বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা এখনো জলমগ্ন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। পাহাড় ধস ও পানি ওঠায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ। সাজেকে আটকা পড়েছেন প্রায় 600 পর্যটক। বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। খাগড়াছড়ির বিভিন্ন নিচু এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। কবাখালী, মেরুং সহ কয়েকটি স্থানে সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। দিঘিনালা থেকে সাজেক, লংগদু ও বাঘাইছড়ি রুটেও যান চলাচল বন্ধ। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় গতকাল বিকেল থেকে দিঘিনালা উপজেলা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে বাসিন্দারা। সহকর্মী রিয়াজ রায়হান এখন আছেন কক্সবাজারের পেকুয়ায়। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিয়াজ, এই এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? দুর্যোগ মোকাবেলায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানাবেন আমাদের। রাব্বি, আমরা কিছুক্ষণ আগে পেকুয়া ছিলাম, যেখানে একটি বেড়ি বাঁধ ভেঙে গেছে। যেখানে সেই বেড়ি বাঁধ যখন ভেঙে যায় তখন সেখানে যে পানি, সেই পানির দৌড়ে স্থানীয়রা বলছেন যে সেখানে কবরস্থান থেকে মৃত লাশ পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ এই পরিমাণ পানির স্রোত ছিল।
তো সেটি ঢুকে আমার গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে এবং ঘরবাড়িগুলো নষ্ট হয়েছে, পাশাপাশি ফসলি জমি এবং যে গাছপালা ছিল সেগুলো নষ্ট হয়েছে। আপনি যদি দেখছেন এটি হচ্ছে এখন মূলত চকরিয়ার বড়ইতলী এলাকা, বড়ইতলী ইউনিয়ন, এবং সেই বড়ইতলী ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল পুরো একেবারে পানির নিচে চলে গেছে। দেখতে পাচ্ছেন এটি মূলত মাতামুহুরীর পানি যখন বেড়েছে, সেই মাতামুহুরীর পানি বাড়ার ফলে এই যে পুরো বিলটি রয়েছে সেই বিলের মধ্যে পানি ঢুকেছে এবং সেখানে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলোকে একেবারে ছোটো ছোটো বিচ্ছিন্ন দ্বীপের মতো মনে হচ্ছে। যদিও এখানে চলাচলের রাস্তা রয়েছে, হাঁটার মতো হাঁটা রাস্তা রয়েছে, পাশাপাশি যানবাহন চলাচলের রাস্তাও রয়েছে, সবগুলো ডুবে একেবারে মনে হচ্ছে পুরোটি একেবারে দ্বীপ এবং চারপাশে সমুদ্রের মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা যদি একটু অন্য পাশে দেখাই, সেটি হচ্ছে পাহাড়বাং এলাকা, সেটিও চকরিয়ার, সেখানেও যদি দেখেন সেটিও একেবারে বিস্তীর্ণ অঞ্চল, পুরো যতটুকু চোখ যায় ততটুকু শুধু পানি আর পানি। অর্থাৎ এখানে যতগুলো চলাচলের রাস্তা ছিল বা মানুষের হাঁটা চলার রাস্তা ছিল সবগুলো রাস্তাই পানিতে নিমজ্জিত হয়েছে, অর্থাৎ পানিতে ডুবে গেছে, চলাচলের মতো কোনো অবস্থা, শুধুমাত্র নৌকা বা ভেলা ছাড়া তাদের যাতায়াতের মতো কোনো অবস্থাও নাই। এবং বাড়িঘর পর্যন্ত আমরা পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ সেখানে আসলে যাতায়াতের পুরো ব্যবস্থাটি ভেঙে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন এখন পর্যন্ত কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস মেলেনি এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ মেলেনি, যেই কারণে তারা একটু স্বস্তি পেতে পারেন বা যে কারণে তারা একটি আশ্বাস পেতে পারেন। এবং কবে নাগাদ পানিগুলো নামবে সেটিও বলা যাচ্ছে না, কারণ আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী আগামী 11 বা 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত এই যে টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টি যে বলয় সেই বৃষ্টি বলয় শেষ হওয়ার আগ পর্যন্ত এটি কমার কোনো সম্ভাবনা নাই, যেহেতু মাতামুহুরী এবং সাঙ্গু দুটি নদীরই পানি বেড়েছে এবং পানি বাড়ার ফলেই আশপাশের যে বিস্তীর্ণ এলাকা সেগুলো প্লাবিত হয়েছে। এবং সবচেয়ে ভয়ের যে বিষয় সেটি হচ্ছে পাহাড় ধস। এই এলাকাটি যেহেতু পাহাড়ি এলাকা, সে জানেন যে এটি এবং পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সেটি মূলত পাহাড়ি এলাকা। এই পাহাড়ি এলাকাতে পাহাড় ধস এটি মৃত্যুকর ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। যখনই হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় তখন এই পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটে। আজকেও চকরে 2 জন মারা গেছে এবং গতকাল এবং তার একদিন বিরতি দিয়ে তার আগের দিন অর্থাৎ 6 এবং 8 তারিখে মোট 13 জন রোহিঙ্গা ক্যাম্প মারা গেছে। আজকে সকালে 5 জন মারা গেছে লামাতে। সব কিছু মিলেই আসলে একটি ভীতিকর পরিবেশ। যতক্ষণ পর্যন্ত না সূর্যে দেখা মিলছে, যতক্ষণ পর্যন্ত না বৃষ্টি বন্ধ হচ্ছে, সাঙ্গু এবং মাতামুহুরীর পানি কমছে, ততক্ষণ পর্যন্ত এই এলাকায় স্বস্তির আসলে কোনো সুবাতাস দেখার কোনো লক্ষণ নেই। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। সংবিধানের ৫৫ সংশোধনীর আংশিক বাতিল করা হাইকোর্টের রায় বহাল রেখে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে ফিরছে গণভোট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সেই সাথে নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আপিলকারী রাষ্ট্রপক্ষ সবাই বলছেন গণতন্ত্র রক্ষায় এই রায় ঐতিহাসিক। গণঅভ্যুত্থানের পর সংবিধানের ৫৫ সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়। যদিও ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পুরো সংশোধনী বাতিল না করে 4টি বিধান বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার হাইকোর্টের ক্ষমতা নিম্ন আদালতকে দেয়া, সংবিধান সংস্কার বা পরিবর্তন করা রাষ্ট্রদ্রোহিতার শামিল সেই বিধান বাতিল করা হয়। পাশাপাশি গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার পথ খুললেও ছিল জটিলতা। সেই রায়ের বিরুদ্ধে পুরো সংশোধনী বাতিল চেয়ে আপিল করা হয়। 3 দিনের শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই রায় যেহেতু হাইকোর্ট বিভাগের ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ৫৫ সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল এবং এই কারণে এই ৫৫ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল। এই নীতির বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিপূর্ণভাবে সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদের দায়িত্ব অনেকাংশে বেড়ে গিয়েছে। অনেকাংশে জাতীয় সংসদের উপর নির্ভর করবে জুলাই চার্টার থেকে শুরু করে সংবিধান সংশোধন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ তারা নেবেন। এই 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদের সামনে উন্মুক্ত থাকলো। অ্যাটর্নি জেনারেল বলেন, বাতিল হওয়া 4টি বিধান ছাড়া বাকিগুলো সংসদের ক্ষমতায় ছেড়ে দেওয়া হয়েছে। যে আপনি পরবর্তীতে আর কোনো পরিবর্তন করতে পারবেন না। সুতরাং একটা পার্লামেন্ট সংশোধনী দিয়ে পরবর্তী সময়ে কি হবে না
সেটা ডিটারমিন করতে পারে না। সেটা একটা আমাদের পিটিশনার অ্যাপিলেন্টের পক্ষে আর্গুমেন্ট ছিল এবং আদালত তো সেটি গ্রহণ করেছেন, করে সেই সংশোধনীটা বাতিল করেছেন। পার্লামেন্ট তাদের স্বীয় বুদ্ধিমত্তায়, স্বীয় কার্যক্রমের মাধ্যমে সংবিধানকে যুগোপযোগী করবেন, মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করবেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও কাঠামো কেমন হবে তা ঠিক করবে সংসদ। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পরবর্তী সংসদ অধিবেশনে জুলাই চার্টারকে যেন মুখ্য বিবেচনায় রাখা হয় সে কথা মাথায় রেখে পঞ্চদশ সংশোধনীর রায়ের আলোকে সংবিধানের সংশোধনী বিল আনা হবে। দুপুরে সচিবালয়ে পঞ্চদশ সংশোধনীর রায়ের বিষয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংসদে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে যে সংশোধনী বিল আনা হবে সেক্ষেত্রে মুখ্য বিবেচনায় থাকবে জুলাই চার্টার। ব্রিফিংয়ে আইনমন্ত্রী আরও জানান, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন কোন নিয়মে অনুষ্ঠিত হবে সেটি বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে ঠিক করা হবে। যে যে জায়গায় রিপ্লেস দরকার, যে যে জায়গায় সংস্কার দরকার, যে যে জায়গা আপনার সংযোজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন দরকার, সব জায়গায় আমরা চেষ্টা করব। রায় এবং জুলাই সনদকে সামনে রেখে জন আকাঙ্ক্ষাকে পূরণ করে পাবলিক কনসালটেশনের মধ্য দিয়ে আইন পাস হবে। 3 দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়েছে পানির নিচে। জ্বলছে না চুলা। অবর্ণনীয় দুর্ভোগে এসব এলাকার মানুষ। বৃষ্টি কিছুটা কমায় আগের দুদিনের মতো ভয়াবহ জলাবদ্ধতা না হলেও পানি সরেনি অনেক এলাকার। শহরের বাইরে 16টি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক সড়ক দিয়ে বন্ধ যোগাযোগ। তৃতীয় দিনে চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে। কমেছে ভারী বর্ষণ। তবে টানা 2 দিনের ভারী বৃষ্টিপাতের ফলে নগরের উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়া, দাইয়াপাড়ার চিত্র এটি। 2-3 দিন ধরে ঘরের নিচতলায় হাঁটু থেকে কোমর পানি। নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না চুলা। বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। কালকে রাত থেকে এখানে আমরা পানি হিসতে হিসতে আমার সব বিয়ে করতে, পানি শেষ করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য তো নাই, আর মালটালো ক্ষতি তো হবে। 7 দিন ধরে এখন দোকানদারি করতেছেন, অনেক জিনিসপত্র ক্ষতি হয়ে গেছে ভাই। ব্যবসা বাণিজ্য বিলকুল নাই, এখন দেখেন সব জায়গায় পানি। আমাদের দুর্ভাগ্য, আমার কোনো মেয়র, কোনো মন্ত্রী, কোনো দেশপ্রেম নাই, আমাদের প্রতি কোনো মায়া মমতা নাই। আমরা যে কত কষ্ট, বাসা থেকে বের হতে পারি না, এক পোর পানিতে বন্দি। আমরা এখন প্যারালাইজড হয়ে গেছি। অনেক বছর ধরে দেখতেছি শুধু এভাবে পানিকে পানি, একটু সমুদ্রের মতো হয়ে যাচ্ছে। কি কাজ করতেছে আমি বুঝতেছি না, এগুলো কোনো ধরনের কাজ হচ্ছে না। বারবার আমরা সড়ক বহর জনগণ সবে মানে ভোগান্তির মধ্যে আছে। চাঁদগাঁও, মোহরা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ সহ বন্দরনগরের সব নিচু এলাকার একই অবস্থা। জোয়ারের পানি ঢোকাই পরিস্থিতি বেহাল। দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। রান্নাবান্না, খাওয়ার থেকে শুরু করে বিশেষ করে বাথরুম, টয়লেট, এটা বিশেষ করে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোর মধ্যেই পানি। তো আমরা কই যাব, কোথায় যাব? ঘরের ভিতরে যা আমাদের মাল সামান খাওয়া, তো আমাদের সব কিছুই কষ্ট। রান্না করতে পারতেছি না, খাইতেও পারতেছি না। আমরা এই বাজারে বুট মুড়ি চিরা যা আছে এই টুকটাক খাবার খাওয়া চলতেছি। পানির জন্য তো আমরা কষ্ট পাইতেছি। আমাদের যারা নিচতলা থাকে বা টিন শেড ঘরে থাকে, তাদের তো রান্নাবান্না আছে 3-4 দিন বন্ধ। এমন কোনো বাড়ি নেই যে বাড়ির নিচতলায় পানি উঠেনি। খাল ডুবে রাস্তার উপর দিয়া হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি, কোমরের উপরে এক বুক পরিমাণ পানি। আর এই যাবৎ কোনোদিন এতটুকু পানি হয় নাই। বৃষ্টি তো হবেই, অনেক মিলিমিটারের পানি বৃষ্টি হচ্ছে, তত পানিও বেশি হচ্ছে, কিন্তু এটাতে যাওয়ার পথটা ক্লিয়ার রাখতে হবে। গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার তৃতীয় দিনে চট্টগ্রামে ভারী বর্ষণ তেমন হয়নি। বৃষ্টির মাত্রা কমায় প্রধান সড়ক এবং অনেক এলাকা থেকে পানি নেমে যায়। কিছুক্ষণের জন্য দেখা যায় সূর্যের মুখ। তবে বিকেলে আবারও বৃষ্টি শুরুর পর নিচু এলাকায় ফের জলাবদ্ধতা তৈরি হয়। সকালে বেশ কয়েকটি নিচু এলাকা পরিদর্শন করেন মেয়র। বলেন, সিডিএর অধীনে চলমান প্রকল্পের বাকি 30 ভাগ কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে। তবে নাগরিকদের সচেতন হবার পরামর্শ দেন তিনি। একদিনে 412 মিলিমিটার বৃষ্টিপাতের যে রেকর্ড, আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে সেটা 500 মিলিমিটারও যেতে পারে, 600 মিলিমিটারও যেতে পারে। এই জন্য এই চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। এটার জন্য এখন আমাদেরকে চিন্তা করতে হবে। যদি 500 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, 600 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, সেখানে আমরা শহরটাকে কিভাবে সেভ করব, শহরটাকে সুন্দর রাখব।
তবে চট্টগ্রাম জেলার 16 উপজেলার পরিস্থিতির উন্নতি হয়নি। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী সহ অনেক উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক। কেরানীহাট, বান্দরবান সহ অনেক সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ। পাহাড়ি ঢল এবং ডলু ও শঙ্খ নদীর পানি লোকালয়ে ঢোকায় পানিবন্দী হাজার হাজার মানুষ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড় কাটা ও বন উজাড় বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় বলেন, সকল প্রাণ ও প্রাণীর জন্য দেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয় হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, একটি সভ্য দেশে যেভাবে কলকারখানা নির্মিত হচ্ছে তা মোটেও কাম্য নয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় 5 বছরে দেশে 25 কোটি গাছ রোপণের রাজনৈতিক প্রতিশ্রুতি বিএনপি সরকারের। এরই মধ্যে সেই কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ঘুরে দেখেন বৃক্ষমেলার বিভিন্ন স্টল। দেশের আবহাওয়া অনুযায়ী দেশ বিদেশি বিভিন্ন প্রজাতির গাছের চারার প্রয়োজনীয়তা, স্থায়িত্ব ও বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। এর আগে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের আলোচনা সভায় প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান। বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় সরকার নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে চায়। প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। অনুষ্ঠানে পাহাড় কাটা ও বন উজাড়কারীদের বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা জানান সরকার প্রধান। পরিবেশ রক্ষার সাথে বন উজাড়, পাহাড় কাটা, ম্যানগ্রোভ ধ্বংস এবং বন্যপ্রাণী নিধনের বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পসিবল কঠোর অবস্থান নেওয়া যায়। এর ভিতরে আমরা বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি, কিন্তু বহুদিনের একটা ব্যাপার, এই মাইন্ডসেট চেঞ্জ করা খুবই কষ্টকর, খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, ডিফিকাল্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই জিনিসটা আসলে মানুষকে বোঝাতে বেশি। বহির্বিশ্বের গ্রিন ফ্যাক্টরির কথা তুলে ধরে দেশের কলকারখানার বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। বলেন, শুধু আইন দিয়ে সবকিছুর সমাধান হয় না। ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটা একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। পুলিশ, জোর, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। আমাদেরকে এটা অ্যাওয়ারনেসের মাধ্যমে করতে হবে। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এবছরের পরিবেশ পদক পান 3 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠান। বৃক্ষরোপণে পুরস্কার পায় 21 জন। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছেন 3 ব্যক্তি ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাণীবিদ্যা বিভাগে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। প্রতিমন্ত্রীর দাবি, বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনতে চায় ঢাকা। পাশাপাশি ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা দিল্লি আলোচনা ইতিবাচক পথে এগুচ্ছে বলেও জানান তিনি। আরও বলেন, পররাষ্ট্র সচিব নিউ ইয়র্ক ও জেনেভায় নতুন দূতের পাশাপাশি ব্রিটেন ও ভারতে নতুন হাই কমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে। যে নর্মস আছে সেই নর্মস অনুযায়ী ওনাকে এনে এখানে অন্য বিচার করা হবে এবং সেটাই তো মনে হয় বাংলাদেশের জনগণ চায়, যে এখানে যে অন্যায়গুলো হয়েছে, যেই দুর্নীতি হয়েছে, খুন গুম হয়েছে, সেগুলোর একটি সুষ্ঠু স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। সেটা আমরা ভারত সরকারের সাথে সেই প্রক্রিয়া চলমান আছে।
সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনো ষড়যন্ত্র চলমান এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরাজিত শক্তিদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে। বৃহস্পতিবার নয়াপল্টনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। স্কুল ফিডিং কার্যক্রমে সরকারের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, এমনটা উল্লেখ করেন রুহুল কবির রিজভী। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রহরী হিসেবে কাজ করছে সরকার। অনেক ষড়যন্ত্র চক্রান্ত আছে। পরাজিত শক্তিরা নানা চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে, ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেইটা যাতে করতে না পারে এই কারণে আমরা আগে থেকেই সবাইকে সচেতন করছি এবং আমাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছি, নির্দেশ প্রদান করা হয়েছে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে। বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও আফ্রিকান জায়ান্ট মরক্কো। বাংলাদেশ সময় রাত 2টায় শুরু হবে ম্যাচটি। টানা তৃতীয় সেমিফাইনাল খেলার লক্ষ্যে নামবে ফ্রান্স। আক্রমণ ভাগে দুর্দান্ত ফর্মের বিপক্ষে মরক্কোর জমাট রক্ষণ ও দারুণ কাউন্টার অ্যাটাকের এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। শুরু থেকেই ফ্রান্স আক্রমণাত্মক খেলা উপহার দিচ্ছে। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান দেমবেলে ত্রয়ী ফ্রান্সের বড় অস্ত্র। শেষ 16 ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী ফ্রান্স। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা মরক্কো আত্মবিশ্বাসী হলেও ম্যাচের আগে বড় ধাক্কা ইসমাইল সাইবারির ইনজুরি। তবে শেষ 16তে স্বাগতিক কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে দারুণ ছন্দে অ্যাটলাস লায়ন্সরা। গত বিশ্বকাপে সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়ে বড় অঘটন ঘটাতে প্রস্তুত হাকিমি, রাহিমি ও গোলরক্ষক বুনোর মতো তারকারা। একসময় আফ্রিকা কাপ অফ নেশনসের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো যাদের, কিংবা বিশ্বকাপের টিকিট পাওয়াই ছিল যাদের জন্য আকাশের চাঁদ, তারাই আজ বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল থেকে শুরু করে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ চলে আসা অ্যাটলাস লায়ন্সের স্বপ্ন এখন বিশ্বজয়। কিন্তু কিভাবে শক্তিশালী দল হিসেবে গড়ে উঠল মরক্কো, জানবো ডেস্ক রিপোর্টে। ফুটবলের প্রতিটি স্তরে, প্রতিটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে এখন মরক্কোর জয় জয়কার। বর্তমানে তারা আফ্রিকান কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, 2025 সালের উইমেন্স এফকন রানার্স আপ, ফিফা আরব কাপ চ্যাম্পিয়ন, আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী তারা। যুব বিশ্বকাপ থেকে শুরু করে অলিম্পিকে ব্রোঞ্জ পদক কিংবা ফুটসাল, সব জায়গাতেই উড়ছে মরক্কোর পতাকা। কিন্তু এই অবিশ্বাস্য সাফল্যের জাদুকাঠি কি? মরক্কো ফুটবল ফেডারেশনের মতে এর পেছনে কোনো অলৌকিক জাদু নেই। আছে 3টি মূল স্তম্ভ: সুশাসন, আর্থিক বিনিয়োগ এবং যোগ্য মানব সম্পদ। মরক্কোর ফুটবল পরাশক্তি হয়ে ওঠার আরেকটি বড় কারণ ইউরোপে জন্ম নেয়া প্রবাসী মরক্কো বংশোদ্ভূত ফুটবলারদের নিজেদের দলে ভেড়ানো। ফিফার নিয়ম পরিবর্তনের সুযোগ নিয়ে হাকিম জিয়েশ, নরদিন আমরাবাদ কিংবা ব্রাহিম দিয়াজদের মতো তারকাদের জাতীয় দলে যুক্ত করে তারা। আর এই তালিকায় সর্বশেষ এবং সবচেয়ে বড় চমক লিলের 18 বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বোয়াদ্দি। ফ্রান্সের অনূর্ধ্ব 21 দলের এই অধিনায়ককে দলে রাখতে স্বয়ং জিনেদিন জিদান পর্যন্ত যোগাযোগ করেছিলেন, কিন্তু ফরাসি ফুটবল পরাশক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বোয়াদ্দি বেছে নিয়েছেন তার শিকড় মরক্কোকে। সামির এল মুরাবেদ, নীল এল আইনোই এবং বিলাল এল খানোসদের সাথে বোয়াদ্দির এই অন্তর্ভুক্তি আগামী 1 দশকের জন্য মরক্কোর মিডফিল্ডকে অপ্রতিরোধ্য করে তুলবে বলে বিশ্বাস সমর্থকদের। মূলত 2008 সালে এই দীর্ঘমেয়াদী জাতীয় ফুটবল পরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ। প্রথম পদক্ষেপ হিসেবে ফুটবল ফেডারেশনের আর্থিক কাঠামোকে দুর্নীতিমুক্ত ও পেশাদার করা হয়। এরপর সরকারি সহায়তায় দেশ জুড়ে তৈরি করা হয় হাজার হাজার স্থানীয় ফুটবল মাঠ, যা প্রক্সিমিটি ফিল্ড নামে পরিচিত। এর ফলে একেবারে তৃণমূল পর্যায় থেকে উঠে আসতে শুরু করে প্রতিভাবান ফুটবলাররা।
এই অবকাঠামোগত বিপ্লবের মুকুট হলো রাজধানী রাবাতের ঠিক বাইরে গড়ে ওঠা মোহাম্মদ VI ফুটবল একাডেমি। ফ্রান্সের বিখ্যাত ক্ল্যার ফন্টেইনের মতে বিশ্বমানের সুযোগ সুবিধা সমৃদ্ধ এই একাডেমি থেকেই তৈরি হয়েছেন নায়েফ আগুয়ের্ড, আজুদ্দিন ওনাহি কিংবা ইউসেফ এন নেসেরির মতো বিশ্ব কাঁপানো তারকারা। স্পষ্টতই মরক্কো দেখিয়ে দিয়েছে সঠিক পরিকল্পনা, সততা এবং পরিকাঠামোয় বিনিয়োগ করলে যে কোনো স্বপ্নই ছোঁয়া সম্ভব। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।